দুদিন ধরে ভারী বর্ষণ দার্জিলিংয়ে সবুজ স্নিগ্ধ আবহাওয়া ভারী বর্ষণে ফ্যাকাশে রূপ ধারণ করেছে। আকাশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বুনো মহিষের পাল। কখন দিন আর কখন রাত তা ঠাউর করা দায়। দুদিন বৃষ্টিতে হোমস্টে এর কটেজ থেকে বেরোতে পারলেও পাহাড়ের চূড়োয় মেঘেদের ভেলার সাথে খুনসুটি জমিয়ে বৃষ্টি মুখর দিনগুলো খুব একটা খারাপ কাটেনি অরুদের। ওরা কখনো একসাথে বসে মনোপলি খেলায় মেতেছে, আবার কখনো গিটারের টুংটাং আওয়াজে সাথে তাল মিলিয়ে নিঃসংকোচে গান ধরেছে একই সুরে। মুষলধারার বর্ষণ কিছুটা কমে এলে ছেলেরা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় শহরের দিক থেকে। খাবার কিনে এনেছে আর মেয়েরা খুব যত্ন করে সেগুলো রান্না করে সবাইকে পরিবেশন করেছে। এক এক দেশের এক একজন মিলেমিশে যেন একটা আস্ত পরিবার। ওরা নিজেদের বউকে কিছুটা ফুসরত দিতে কখনো বা পার্সেলও নিয়ে এসেছে। ছেলেরা একসাথে মিলেমিশে গল্প আড্ডা খুনসুটি দুষ্টুমি, অতপর দিন শেষে যে যার মতো জোড়ায় জোড়ায় ফিরেছে নিজেদের জন্য বরাদ্দকৃত কটেছে। হয়তোবা ভালোবাসার মানুষের সাথে মধুরাত্রি যাপন করছে, নয়তো মনের মাঝে দমিয়ে রাখা একটা কাতরতা আর হতাশা নিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে। আর এভাবেই পার হয়েছে ওদের দার্জিলিং এর ঘরবন্দি দুটো দিন। আজ সারাদিন বৃষ্টি নেই, তবে আকাশ গুমোট হয়ে ধূসর রং ধারণ করে আছে। এই তো কিছুক্ষণ হলো দিনের সূক্ষ্ম নিয়ন আলো আধারে পর্দা টেনে দিয়ে সন্ধ্যা নেমেছে ধরনের জোরে। বাইরে মেঘ ডাকা আর গুড়গুড় আওয়াজ হচ্ছে। এক পশলা বৃষ্টি এক্ষুনি নেমে এলো বলে। আর ভেতরে আঙুলের ভাঁজে শাড়ির কুচি ধরে কোমর গুছতে ব্যস্ত লতানো মোহনীয় শরীর অধিকারী সদ্য যৌবনে পা রাখা মারাত্মক এক রূপসী যুবতী। চকচকে লাল শিফনের শাড়িটা কোনো মতে পরা হয়ে গেলে ওর ব্যস্ত হাতে আঁচলটা ঠিক করতে শুরু করে। প্রথমে সবসময় মতো আঁচলটা বাহুর থেকে ছেড়ে দিল। আজ কি যেন ভেবে আঁচলটা গুটিয়ে রাখলো কাঁধের উপরি ভাগে, যার দরুন এক ফালি নির্মেদ কোমরের রহস্য উন্মুক্ত রয়ে গেল। হাতের কাজ শেষ করে অরু ঘুরে দাঁড়ালো কটেজের দেয়ালে লাগোয়া আধুনিক গোলাকার আয়নাটার দিকে, যেখানে ভেসে উঠেছে এক লাস্যময়ী সুন্দরী রমণীর নিদারুণ প্রতিবিম্ব। আয়নার প্রতিবিম্বেতে নিজেকে সুন্দরী আবিষ্কার করে নিজেই লাজুক হাসলো অরু। তারপর কাঠের স্টুল টেনে বসে পড়লো। মাথা ভর্তি রেশমের মতো চুলগুলো আঁচড়াতে, চুলে চিরুনি চালাতে চালাতে অরু ভাবতে লাগলো আজ সারাদিনের কথা। আজ বৃষ্টি ছিল না বলেই দুদিন বাদে সবাই মিলে বেরিয়েছিল ওরা। সাথে আবহাওয়ার মাঝে রক গার্ডেন, রেইনবো ফলস, পাম্প ফরেস্ট সবখানে একটু করে ঢু মেরে আবারও শহরের দিকে ফিরে এসেছে ওরা সবাই মিলে। যেহেতু শহরটা সারে, তাই আজকে ট্যুর গাইডও সায়র ও সবাইকে এটা ওটা দেখাতেই ব্যস্ত। এদিকে সারাদিন অরু, নীলিমা আর এলিসার একসাথেই ছিল। আগমনটা যেভাবেই হোক না কেন হুট করে নিজেদের স্বপ্নের শহরে পা রেখে দুই বান্ধবী পুলকিত ওরা, যার ফলস্বরূপ উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই ওদের। দুজনই হাতে হাত ধরে হাঁটছে, তো কখনো আবার দাঁড়িয়ে পড়ে একজন আরেকজনের ক্যামেরায় ম্যান হয়ে ছবি তুলে দেওয়ার মোক্ষম দায়িত্ব পালন করছে। এত উচ্ছ্বাস, এত উদ্দীপনার মাঝেও কৃতিকের চোখ মুখে ছিল বিষণ্ণতা। গেরা চাহনিতে ছিল অমাবস্যার মতো কালো মেঘের ঘনঘটা। সবার মাঝে উপস্থিত থেকেও যেন কিছু একটা নিয়ে খুবই হতাশ দেখাচ্ছিল ওকে। গতানুগতিক বেপরা চলন বলনের মাঝেও ওর চোখ সেই অপারক দীর্ঘশ্বাস আর আক্ষেপটুকু স্পষ্ট খেয়াল করেছে অরু। হৃদিক কখনো ফোনে স্ক্রল করেছে, তো কখনো সবার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করেছে। এমনকি পরনের কালো রঙের হুডিটার চেইনটা যে বক্ষস্থল পর্যন্ত খুলে ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান হয়েছে খেয়াল অবধি নেই ওর। এত আনন্দের মাঝে সব কিছু চোখ এড়ায়নি অরুর। কৃতিককে এভাবে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অরু যতবারই ওর শুকনো মুখের পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করেছে, ঠিক ততবারই কৃতিকের চাহনিতে বুক কেঁপে উঠেছে অরুর। চলচলে দিঘি জলের মতন চোখ দুটোতে কি ভীষণ কাতরতা আর অপারগতা তা কেবল অরুই টের পেয়েছে। কৃতিকের এমন ভগ্ন চাহনি দেখে হৃদয় ভীষণ তোলপাড় হয় অরুর। বারবার মনে হয় সবার সামনে ছুটে গিয়ে কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়তে, ওর ভাষা ভাষা চোখের পাতায় হাবিষিত চুমু এঁকে দিয়ে দৃঢ় গলায় বলতে, এই তো আমি তোমার বুকেই আছি, তাহলে কেন এই কাতরতা বলো? কি কিন্তু সেটা তো
সম্ভব নয়, কারণ কৃতিকের মতো ছন্নছাড়া বেপরা অরু নয়। যথেষ্ট লজ্জা আর সংকোচ রয়েছে ওর মধ্যে। তাই এবার নীলিমাকে রেখে ধীর পায়ে এগিয়ে গেল অরু। দাঁড়ালো কৃতিকের পাশ ঘেঁষে। অরু পাশে এসে দাঁড়াতে চোখ নামিয়ে এক ঝলক ওর দিকে পুনরায় চোখ নিয়ে নিকোটিনের ধোঁয়ায় কুণ্ডলিতে মন দেয় কৃতিক। কৃতিকের মুড অফ হয়ে যাওয়ার কারণটা যে ও নিজেই তা ভালো মতো আজ করতে পারছে অরু। তবুও কিছুটা সংশয় নিয়ে কাপা কঞ্চে কৃতিককে শুধল। হয়েছে, ঠিক আছেন আপনি? অরুর কথায় কৃতিক আবারও সেই ব্যথাতুর চাহনি নিক্ষেপ করে নরম গলায় জবাব দিল। ঠিক আছি। তারপর আর কোনো কথা নয়। অর্ণব আর সারকে ডাকতে ডাকতে অরুকে এক প্রকার এড়িয়ে ওখান থেকে চলে গিয়েছে কৃতিক। এরপর সারাটা দিন অতিবাহিত হলো কৃতিক। দুজনার একটা বাক্য কথা আদান প্রদান হয়নি। বেখেয়ালে দুজনের চোখাচোখি হয়ে গেল। কৃতিকের ব্যাকুল দু চোখে অরুকে ব্যথা দিয়েছে বারবার। এত আনন্দের সবটাই কেমন ফিকে লাগছে অরুর নিকট। অবশেষে সন্ধ্যা নামতেই হৃদয়ের মাঝে একরাশ ব্যথাতুর অনুভূতি নিয়ে কটেজে ফিরেছে অরু। কটেজে ফিরে বেডরুমে প্রবেশ করে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি ও। দ্রুত ব্যস্ত হয়ে পড়েছে কৃতিকে যেন নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করার কাজে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটার ঘনত্ব কম, তাই গায়ে লাগছে না মোটো। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে পাহাড়ের চূড়ায় হোমস্টে এর ফ্রন্ট ইয়ার্ডের কাঠের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে অর্ণব, সায়র আর কৃতিক। তিনজনের হাতে একটা করে সিগারেটের শলাকা। ওদের নিঃশ্বাসের তালে তালে অন্ধকারের মাঝে সেই শলাকাগুলো জ্বলছে আবার নিভছে। নিকোষ আধারে পাহাড়ের ঢালে এক চোখ বুলিয়ে নিয়ে অর্ণব দৃষ্টি নিক্ষেপণ করে সায়রের দিকে। সায়র তখন নির্লিপ্ত চোখে কালো মেঘাচ্ছন্ন আকাশ পানে চেয়ে আছে। সেই সময় অর্ণব হাত বাড়িয়ে ওর পিঠে চাপড়ে বলে উঠছে, নীলিমাকে উঠিয়ে নিয়ে এলি ভালো কথা, এবার কি করবি? কিছু ঠিক করেছিস? সার হাসূচক মাথা নাড়িয়ে বলল, ভিসা পাসপোর্টের প্রসেস চলছে, কাজ হলেই ওকে নিয়ে ফিরে যাব। আর তোর পুরান ঢাকাইয়া শ্বশুর? অর্ণবের কথায় সায়র কিছু একটা ভেবে ঠোঁচ কামড়ে পুনরায় হেসে বলল, আমার মনে হয় না নীলিমা যতটা ভয় দেখিয়েছে শ্বশুরাব্বা ততটাও ডেঞ্জারাস। কিছুদিন হয়তো রেগে মেগে বাস সাথে এদিক ওদিক ঘুরে বেড়াবে, তারপর সব ঠিক হয়ে যাবে। চিল ব্রো। অর্ণব ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তো অলওয়েজ চিল। শ্বশুরের বন্দুকের সামনে দাঁড়িয়েও বলিস চিল আব্বাজান। এত চিল কই পাস? অর্ণবের কথায় সায়র মলিন হেসে কৃতিকের দিকে তাকিয়ে বলে, আমরা তো ফিরে যাচ্ছি, তুই কি করবি? সায়রের কথা একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। কিছুক্ষণ থম মেরে থেকেও বলল, আপাতত যাচ্ছি না। কোম্পানির অনেক কিছু এখনো আয়ত্তে আসেনি। সব কিছু বুঝে উঠতে আরও বছরখানিক সময় লেগে যাবে। তারপর না হয় ফিরে যাব। কৃতিকের কথার পাছে অর্ণব সব কুঞ্চিত করে বলে উঠল, কোম্পানি তো তুই হেড অফিস থেকেও সামলাতে পারবি, এইখানে থাকতে হবে কেন? কৃতিক বলে, ওরুকে নিয়ে ভাবছি আমাদের সম্পর্কটা আরেকটু স্বাভাবিক হোক। আমি ওর অভ্যাসে পরিণত না হলে কোনো কিছুই সম্ভব নয়। নয়তো দেখা যাবে ইউএসএতে ফিরে মা আর আপার জন্য কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। কৃতিকের কথা অর্ণব হাসূচক মাথা নাড়লেও সায়র বাম হাত ঢুকিয়ে দিয়ে বলে উঠল, কিন্তু ওরও তো এ এ হে। সায়রের কথা জিহ্বা অবধি এসেই থেমে গেল, কারণ এই মুহূর্তে নিচের বাহু দিয়ে ওর গলাটা চেপে ধরে আছে কৃতিক। ওর হাতের বাঁধনটা ছাড়ানোর জন্য সায়র খাইকুই করছে খুব। অর্ণবের কাছেও সাহায্য চাইছে অর্ণব, বিনিময়ে হাসছে আর স্মোকিং করছে। সায়রকে আর একটু শক্ত করে চেপে ধরে কৃতিক দাঁত কটমটুয়ে বলে, কতবার বলেছি আমার বউয়ের নাম মুখে নিবি না তুই? কথা কানে যায় না? সায়র খ্যাক করে কেসে উঠে অস্পষ্ট আওয়াজে বলল, আরে ভাই, আমি বিবাহিত এখন, ছাড়। বিবাহিত কেন? 3 বাচ্চার বাপ হলেও তুই আমার বউয়ের নাম মুখে আনবি না, ব্যাস। কৃতিকের কথা এবার বিরক্ত হয়ে বলল সায়র, এমন ভাব করছিস যেন আমার মুখে জীবাণু লেগে আছে। আমি তোর বউয়ের নাম মুখে নিলেই ফোসকা পড়বে। হ্যাঁ পড়বে, 100 বার পড়বে, কারণ তুই পুরোটাই একটা মহামারী। আজ থেকে তোর নাম রাখা হলো সায়র ভাইরাস। আর আমি একদমই চাই না আমার ওইটুকুনি বউটা তোর ভাইরাসে আক্রান্ত হোক। দূর হ শালা। কৃতিকের কথায় সায়র এবার বিরক্ত হয়ে বলল,
কথা শেষ করে সারকে ধাক্কা মেরে কাদার মধ্যে ফেলে দিল কৃতিক। তা দেখে অর্ণব না চাইতেও মুখ ফুসকে হু হু করে হেসে দিল। কৃতিকও নতুন উদ্যমে সিগারেট ধরিয়ে মিটমিট করে হাসি সংবরণ করছে। যথাসাধ্য চেষ্টা করছে করেও মুখের আদলে গভীর ভাবটা ধরে রাখা যাচ্ছে না কিছুতে। ওদের দুজনের কপটতা আর ষড়যন্ত্র গাড়ির ন্যায় আচরণ দেখে সায়র কাদা ছাড়িয়ে উঠে নিয়ে আবারও পিছলে পড়ে গিয়ে ছোচ উলচে বলল, শালা মীর জাফরের দল, তোদের কোনো দিন ভালো হবে না। বউয়ের হাতে সকাল সন্ধ্যা উত্তম মধ্যম খাবি তোরা, এই আমি অভিশাপ দিলাম। ঘড়ি কাটার টিকটিক আওয়াজ জানান দিচ্ছে রাত তখন 12টা বেজে 1। বাইরে ছমছমে বৃষ্টি শুরু হয়েছে। হোমস্টে এর পুরো এরিয়াতে বিদ্যুৎ নেই, যার দরুন তিমিরে ঢাকা পড়েছে পাহাড়ি এই নির্জন বসতি। অরু হাত বাড়িয়ে আলগোছে একটা চার্জার লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন কিছুটা আলোকিত চারিপাশ, বজ্রপাতবিহীন শান্ত কোমল বাড়ি দ্বারা, তাও দমকা হাওয়ায় বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে কটেজের তকতকে মেঝে। তাই অরু এবার হুড়মুড়িয়ে এগিয়ে গিয়ে ব্যস্ত হাতে হাট করে খুলে রাখা জানালাটা বন্ধই করে দিল। অরু যখন রিনচিন চুরি বাজিয়ে দ্রুত হস্তে জানলা বন্ধ করছিল, ঠিক তখনই অন্য পাশ দিয়ে চুল থেকে বৃষ্টি করা ঝাড় জেরে সরাতে সরাতে এক প্রকার ছুটেই রুমে প্রবেশ করে কৃতিক। রুমে এসে আবছা আলোয় অরুকে না দেখতে পেয়েও গলা ছেড়ে ডেকে উঠল ও। অরু, কৃতিকের আওয়াজ পেয়ে অরু তাড়াহুড়ো করে নিজের শাড়িটা ঠিকঠাক করে চুলগুলো আরেকটু ভালো মতো পরিপাটি করে হাতে একটা রেড ভেলভেট কেক নিয়ে এগিয়ে গেল মেইন ডোরের দিকে। কৃতিক এখনও একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। অরু এগিয়ে এসে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর সামনে কেকটা বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলল, হ্যাপি বার্থডে হাজব্যান্ড, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। মোমবাতিটা নিভে যাবে, ঝটপট কিছু উইশ করে ফেলুন। আমার আর কিছু চাওয়ার নেই। কৃতিকের দু চোখে তখন চলচল করছিল এক টুকরো মোমবাতির নিয়ন অগ্নিশিখা, অথচ কেকের দিকে ওর কোন রকম নজর নেই। মাদকতার অনলে ডুবে যাওয়া ঘোর লাগা দুটো চোখ আটকে আছে অরুর কাজল কালো চোখে। কৃত্রিম উপায়ে রঙিন করা রোজি দুটো ফিনফিনে ছোচের ভাঁজে, আর তারপর সেই আকর্ষিত একফালি নির্মেদ বাঁকানো কোমর, যা কৃতিকের সুস্থ সবল মস্তিষ্কটাকে অচল বানিয়ে দিতে সক্ষম। আর সেই ঘোরের মাঝে অস্পষ্ট কথাটা বলি উঠে কৃতিকের কথা বলার পাছে অরু সব সুকুঞ্চিত করে বলল, কিছু চাওয়ার নেই মানে? এ আবার কেমন কথা? অরুর কথার জবাব দিল না কৃতিক। উঁচু অরুর আগাগোড়া ইশারা করে ওকে প্রশ্ন ছুড়ে হাসকি স্বরে বলল, ইজ ইট মাই বার্থডে প্রেজেন্ট বেবি? অরু জবাব দিল না। তীব্র সংকোচে মাথাটা নিচু করে ফেলল তৎক্ষণাৎ। মনতার সম্মতি লক্ষ্য সেটা ভেবেই বাঁকা হাসি খেলে গেল কৃতিকের ছোঁচে আগায়। ও আচমকা হাত থেকে কেকটা রেখে অরুকে ছো মেরে নিয়ে চলে গেল কটেজের ছাদ খোলা বারান্দায়। সঙ্গে সঙ্গে আকাশ ফুটো হয়ে পতিত বৃষ্টিকণা এসে ভিজিয়ে দিল অরুর সর্বাঙ্গ। সুন্দর শাড়ি, সাজগোজ, লম্বা চুল সবকিছু ধুয়ে মুছে স্নিগ্ধতায় ছেয়ে গেল ওর সমগ্র মুখমণ্ডল। হার্টবিট, ইউ লুকস প্রিটি। ব্যাস এতটুকুই যেন। আর কোনো কমপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন বোধ করলো না কৃতিক, বরং কোনো রূপ কথাবার্তা ছাড়াই দু হাতে অরুর কোমরটা শক্ত করে চেপে ধরে ওর গলার মাঝে ফুচ করে দাবিয়ে দিল নিজের মুখটা। প্রতিফলিত তীব্র আক্রোশে এক নাগারে গাঢ় চুম্বন দিশেহারা করে দিচ্ছে অরুকে। কৃতিকের এমন আক্রোশ দেখে এক পর্যায়ে অরুর মনে হচ্ছে ওকে কোনো রক্তচোষা চেপে ধরেছে। এক্ষুনি নিজের লাল চোখ আর সুচালো দাঁত বের করে আসলে সবটুকু রক্ত এক নিঃশ্বাসে শুষে নিয়ে যাবে সে, আর অরু পড়ে রইবে একটা নিথর রক্তহীন মানবী হয়ে। বিষয়টা ভাবতে অরুর গায়ে কাটা দিল। রাতের আধারে বৃষ্টির মাঝে কৃতিকের অতিরিক্ত উত্তেজনা দেখে কিছুটা ভীত হয়ে পড়ল মেয়েটা। তাই ওকে নিজের থেকে সরানোর খুব জোর চেষ্টা করে কম্পিত করে অরু বলল, আরে অন্তত কেকটা তো কাটুন। কৃতিক অরুকে এক ঝটকায় পেছনে ঘুরিয়ে ওর পোশাকটার লাগোয়া ফিতেটা মুখের সাজে টেনে খুলতে খুলতে হিসিয়ে বলল, সব পরে খাবো, তার আগে। মাঝপথেই থেমে গেল কৃতিক। দু কদম পিছিয়ে গিয়ে সন্ধিহান গলায় অরুকে বলল, বেবি, এখন অন্তত এটা বলিস না যে তুই ফিট নেই। এখনো তোর। আবারও থেমে গেল কৃতিক। ভেতরে অস্থিরতা দমাতে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। অরুর পৃষ্ঠদেশ উন্মুক্ত, খুচরো বৃষ্টিকণাগুলো নিঃসংকোচে ছায় নিয়েছে সেথায়, অথচ আলোর পিছলে যাওয়ার মতোই মসৃণতা তার। এতক্ষণে তো অরু ডুব দিয়েছিল অজানা এক ঘোর লাগা শিহরণে।
আর এখন এত ঠান্ডার মাঝে চোখ মুখ গরমে জ্বলে যাচ্ছে ওর, তবুও কৃতিককে আশ্বস্ত করে সামান্য ঘাড় ঘুরিয়ে হাসুচোখ মাথা নাড়ল অরু। কৃতিক ওর হ্যাঁ এর মানে বুঝতে পেরে দৃঢ় কণ্ঠে বলে উঠল, এইভাবে যন্ত্রণা না দিয়ে মুখে বল, জাস্ট ইউজ ইওর ওয়ার্ড। কৃতিকের ধমকে অরু কেঁপে উঠে নরম গলায় রিনরিনিয়ে বলে, ঠিক আছে। ওর কথাটা বলতে যতক্ষণ তার পরক্ষণে ঝড়ের গতিতে ওকে পুনরায় কাছে টেনে নিল কৃতিক। দিন শেষে আরো একবার অরুকে সহ্য করতে হলো এই বেপরা খামখেয়ালি লোকটার উন্মাদনায় মত্ত মাত্রাতিরিক্ত ভালোবাসাময় দিশেহারা ঝড় তুফানের রাত চিরস্মরণীয়। মেলা বেঁচেছে অনেক, তবে চারিদিকে চোখ বোলালে মনে হচ্ছে মাত্রই ভোর হলো। মেঘের চাদরে ঢেকে আছে প্রকৃতি, বৃষ্টি হচ্ছে দফায় দফায়। তার মাঝেই বাইকার জ্যাকেট আর লেদার প্যান্ট পরে ফ্রন্ট ইয়ার্ডে দাঁড়িয়ে আছে দূরবীনের সাহায্যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার চেষ্টা করছে কৃতিক। ওর মাত্রই ঘুম ভেঙেছে, পরনে এখনো কৃতিকের হুডি। সেভাবেই একজোড়া হ্যালো কিটি পায়ে ছড়িয়ে কটেজ থেকে বের হয়ে এলো ও। ফ্রন্ট এয়ার্ডে কৃতিককে দেখতে পেয়ে চোখ রোদতে রোদে কৃতিকের পাশ ঘেঁষে দাঁড়িয়ে পড়ে অরু। অরুর আগমন টের পেয়ে দূরবীন থেকে চোখ সরিয়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো কৃতিক। অতঃপর মাথায় হাত বুলিয়ে বলল, গুড মর্নিং বেবি। গুড মর্নিং, কিন্তু কোথায় যাচ্ছেন? রাইডিংয়ে। কৃতিকের কথায় অরু হকচকে উঠল। ঘুমের ঘোর কেটে গেল তৎক্ষণাৎ। শটান হয়ে দাঁড়িয়ে উদ্বিগ্ন গলায় অরু বলে, পাগল আপনি? এই বর্ষায় কেউ রাইডিং এ যায়? ওর কথায় কৃতিক ফিচেল হেসে জানালো, পাহাড়ি রাস্তায় বৃষ্টির মাঝে রাইডিং এর থেকে অ্যাডভেঞ্চারাস আর কি হতে পারে? অরু ঠোঁট উল্টে বলল। তাহলে আমিও যাব। কৃতিক তৎক্ষণাৎ অরুর কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, নো ওয়ে, তুই এখানেই থাকবি। কেন? আমি গেলে সমস্যাটা কি? কৃতিক দূরবীন নজর দিয়েই বলল, রাস্তাঘাট পিচ্ছিল, তার উপর একটু পরপর বৃষ্টি হচ্ছে, এখন তোকে নেওয়া যাবে না। অরু রুদ্ধ আওয়াজেই বলে উঠল, তার মানে আপনি বলতে চাইছেন রাস্তায় রিস্ক আছে, তাই তো? সেটা কখন বললাম? এই যে এখন। কৃতিক ভেতর থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তেমন কিছু। তাহলে আমাকে নিয়ে যান, আমিও আপনার সাথে রাইডিং এ যেতে চাই। কৃতিকের কথার মাঝে চট করে কথাটা বলে উঠে অরু। কৃতিক ওকে চোখ পাকে কিছুটা গম্ভীর গলায় বলল, জিদ করছিস কেন? বলেছি তো নেব না। সারা রাতভর এত ভালোবাসা দেওয়ার পরেও সকাল সকাল কৃতিকের এতটুকু শক্ত কথাও বেশ গায়ে লাগলো অরুর। অরু হলফ করে বলতে পারে রাতের কৃতিক আর এখনকার কৃতিকের মাঝে আকাশ পাতাল ব্যবধান। কেন যেন না চাইতে অভিমানে অশ্রু জলে টলটল করে উঠল ওর দু চোখ। অরুর চোখে পানি ব্যাপারটা বোধগম্য হতে কৃতিক দ্রুত হস্তে ওকে বুকে টেনে নিয়ে বলল, কাঁদছিস কেন বেবি? এখনো শরীর খারাপ লাগছে? পেইন কিলার নিয়েছিলি? অরু ফুপিয়ে বলল, আমাকেও নিয়ে যান প্লিজ, আমিও আপনার সাথে যেতে চাই। অরু অসহায় আবদারে গাছে চরমভাবে হেরে গিয়েছে। একটা তপ্ত অপারক নিঃশ্বাস ঝালক কৃতিক। অতঃপর ওর মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে নিয়ে যাব, তবে আমার মতো লেদার স্যুট, গ্লাভস, সেফটি প্যাড সবকিছু পরতে হবে। বল রাজি? কৃতিকের কথার পাছে ওর মুচকি হেসে জোরে জোরে মাথা ঝাঁকালো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারই মধ্যে পাহাড়ি রাস্তা ধরে স্টিং এর দিকে সাই সাই করে এগিয়ে যাচ্ছে বাইকটা। কৃতিক খুব স্পিডোমিটারের গতি কমিয়ে বাইক রাইড করছে, যা ওর কাছে প্রচন্ড বোরিং লাগছে। বাইকে বসে ঠেলা গাড়ির ফিল নিতে নিতে এক পর্যায়ে বিরক্ত হয়ে ওর কৃতিকের দিকে ঝুঁকে গিয়ে বলল, এত আস্তে চলছে কেন বাইকটা? আপনি না রাইডার? এই আপনার রাইড? আবার আমাকে দিয়ে সেফটি প্যাডও পরিয়েছেন। ওর কথাটা কৃতিক কপট হেসে বলল, তোর যে ফার্স্ট রাইডিং পছন্দ সেটা আগে বলিসনি কেন? আমি আরো ভাবলাম ছোট মানুষ। কৃতিকের কথার আগা মাথা না বুঝে ওর ভ্রুকুটি করে বলল, আপনি কি বলতে চাইছেন? কিছু না, ধরে বস। কৃতিকের কথা মতো অরু ওর কাঁধে রাখা নিজের হাতের বাঁধনটা জোরালো করতে স্পিডোমিটারের গতি দ্বিগুণ বাড়িয়ে ফেলল কৃতিক। সচকিত চোখে রাইড করতে করতে সামনে লুকিং গ্লাসে তাকিয়ে অরুকে শুধল। আর ইউ ওকে বেবি? ওর প্রশ্নের জবাবে অরু হাস্যচোখ মাথা নাড়লো। সঙ্গে সঙ্গে স্পিডোমিটারের গতি আরও বাড়িয়ে দিল কৃতিক। এবার আর তাল সামলাতে পারল না অরু, আচমকাই পড়ে গেল কৃতিকের পিঠের উপর। কৃতিক একইভাবে লুকিং গ্লাসে তাকিয়ে হেলমেট পরিহিত অরুকে বলল, এইভাবে নয়, শক্ত করে জড়িয়ে ধরো। অরু ধরল।
এরপর আর কোনো কথা নয়, দুজনই চুপচাপ একটা লং রাইডিং উপভোগ করতে লাগলো পুরোটা সময় ধরে। এতক্ষণ একইভাবে বসে থাকায় অরুর বেশ সাহসী বেড়েছে। অপু ঠাট করেই দুহাত মেলে দিচ্ছে, মুক্ত নির্হারা পাখি নেয়। অরুকে চুপচাপ রাইডিং উপভোগ করতে দেখে কৃতিক ডেকে বলল, বেবি, হাউ ইজ ইট? অরু মুক্ত বাতাসে দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে প্রশান্তি নিঃশ্বাস ছেড়ে বলল, দারুণ। আমাকে এভাবে প্রশান্তির সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য হলেও আপনার আয়ু বাড়ুক, আমার সব আয়ু আপনার হোক। অরু কথাটা বলার সঙ্গে সঙ্গে বাইকের ব্রেক কষলো কৃতিক। হঠাৎ এভাবে ব্রেক কষে অরু কিছুটা ঘাবড়ে গেল ও ভাবছে কোন কথায় আবার চটে গেল কৃতিক, তাই একটু ইতস্তত গলায় বলল, কি হয়েছে? কিন্তু না, অরুর ভাবনার সঙ্গে বাস্তবের কোনো মিল হলো না। আজ বোধ হয় কৃতিক পনি করে নিয়েছে, ও কিছুতেই রাখবে না। তাই তো সেই মোতাবেকই অরুকে আঙুলের ইশারা দিয়ে একটা স্থানীয় টং দোকান দেখিয়ে বলল, বেবি, চা খাবি? আমি খেতে পারি, কিন্তু আপনি তো সচরাচর চা খান না। অরুর কথা কৃতিক ওর কপালে আঙুলের টোকা দিয়ে বলল, তোর জন্য সব খেতে পারি আমি, ইভেন ডাস্টবিনে ফেলে দেওয়া খাবারও। কৃতিকের কথাটা চট করেই ওর কাছে পরিচিত শোনালো। কবে, কোথায় এমন কিছু হয়েছে বিষয়টা নিয়ে ভাবতে গিয়েও বেশি দূর এগোতে পারলো না ও। তার আগে কৃতিক টেনে টুনে নিয়ে গেল চায়ের দোকানে। চা পান করে নতুন উদ্যমে আবারও বাইকে এগিয়ে যায় শ্রীয় গতিতে। দুপুরের দিকে বৃষ্টিটা একটু থেমে গেলেও এখন বিকেল বাড়ার সাথে সাথে পুনরায় বৃষ্টির গতিবেগ বেড়েছে। অরুর তাতে কোনো ধরনের মাথা ব্যথা না থাকলেও কৃতিক কিছুটা চিন্তিত। পাচ্ছে না আবার ঠান্ডা লেগে যায় দুজনারই। কৃতিক চুপচাপ রাইড করছে দেখে অরু পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরে শুধলো। আর কত দূর? কৃতিক ওর প্রশ্নের জবাব না দিয়েই বলল, এভাবে কাছে আসছিস কেন? কন্ট্রোল হারিয়ে ফেলবো তো। তারপর যখন তখন অ্যাক্সিডেন্ট। অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, মোটেই না। আপনি খুব ভালো রাইড করেন, কত মসৃণ, এত দ্রুত চলেছে, তাও আমি একটুও ভয় পাইনি। তাহলে তুমি করে ডাকো। কৃতিকের কথায় অরু ফিক করে হেসে দিল, বলল, আপনার আপনার তুমিতে এত দুর্বলতা কেন বলুন তো? কৃতিক বেখেয়ালি বলল, জানি না, তোর মুখে তুমি ডাক শুনতে ভালো লাগে। মনে হয় দুনিয়াতে আমারও আপন কেউ আছে, আমি তার প্রয়োজন নই বলেই প্রিয়জন। তুমি। কৃতিকের কথা শেষ হতে না হতে রিনটিনে আওয়াজে ভেসে এলো অরুর দিক থেকে। কৃতিক দু চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে হাসকি স্বরে বলল, আবার বলো। অরু কৃতিকের গলাটা আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তুমি 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 শুধু আমার জেকে। অরু মুখে এতবার তুমি তুমি ডাক শুনে পুলকিত কৃতিক, তাই ও ঘাটটা সামান্য ঘুরিয়ে অরুকে কিছু বলতে যাবে তার আগে কিছু একটা নজর আসতে আচমকা চোখ দুটো বড় বড় হয়ে গেল অরুর। ও দেখলো বৃষ্টির মাঝে ফাঁকা রাস্তা পেয়ে হুট করে কোথা থেকে যেন রং সাইড দিয়ে একটা কাভার্ড ভ্যান ঢুকে পড়েছে মাঝ রাস্তায়, যার দূরত্ব ওদের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার বা তারও কম। অরুর চোখ বড় বড় হয়ে গিয়েছে। কৃতিক সামান্য ঘাড় ঘুরিয়ে হেলমেটের উপর থেকে অরুর গালে আলতো করে চুমু খেলো। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল অরু। দেখে অরুর কথায় কৃতিক আচমকা সামনে তাকে শরীরে সর্বশক্তি প্রয়োগ করে হার্ট ব্রেক কষল, কিন্তু তার আগে পিচ্ছিল রাস্তা আর কাভার্ড ভ্যানের ধাক্কা মিলেমিশে বিশাল দেহি বাইকটা দুটো মানুষ সহই ছিটকে পড়লো পাহাড়ি রাস্তার খাদে। চোখের সামনে প্লাস্টিকের খেলনার মতো একটা বাইক ছিটকেই পড়েছে। দেখা মাত্রই কাভার্ড ভ্যানটা দ্রুত গতিতে প্রস্থান করলো সেখান থেকে। তার পরবর্তী মুহূর্তটা একদমই শুনশান নীরব, যেন আশেপাশে কিছুই ঘটেনি। লোকালয় ছাপিয়ে এই জায়গায় বেশ অনেকটা দূরে অবস্থিত, তাও পাহাড়ের ঢাল বৃষ্টি হওয়ার দরুন মানুষ তো দূরে থাক, একটা কাক পক্ষীও নেই আশেপাশে। রাস্তা দিয়ে তখনও সরোবরের ন্যায় কলকলিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা। সেই জলের ছাট চোখে মুখে আশ্রয় পড়তে কেঁপে কেঁপে উঠছে কৃতিক। শক্ত পাথর খণ্ডে লেগে ওর হেলমেটটা দুভাগ হয়ে গিয়েছে। অরু তখনও কৃতিকের বুকের মাঝে চেতনাহীন হয়ে পড়ে আছে। কিভাবে যেন বাইকটা হাত থেকে ছুটে গেল ও অরুকে শক্ত করে বুকে চেপে ধরেছিল কৃতিক, যার দরুন অরুর হেলমেটটা এখনো অক্ষত। নিভু নিভু চোখে এক ঝলক অরুকে দেখলো কৃতিক। না, ওর হেলমেটটা ঠিকই আছে, নিজেরটা আদৌ ঠিক আছে কিনা তা দেখার মতো আর সুযোগ হলো না কৃতিকের, কারণ
ওর মাথাটা শক্ত জড়বস্তুর মতোই ভার হয়ে আছে, সেই সাথে চুলগুলো আঠালো মনে হচ্ছে। চোখ দুটো ঝাপসা, পুরো দুনিয়া উলট পালট দেখাচ্ছে। সেই ঝাপসা চোখে কৃতিকের চোখ গেল এক কোণে উঁচে পড়ে থাকা বাইকটার দিকে। ও নিজের রক্তাক্ত হাতে বুক পকেট থেকে দিয়াশলাই বের করে কি ভেবেই যেন দিয়াশলাইটা জ্বালিয়ে ছুঁড়ে মারল বাইকটার দিকে। সঙ্গে সঙ্গে মাথা সমান অগ্নিশিখা ছড়িয়ে দাউ দাউ করে জ্বলে উঠল বাইকটা। বহুক্ষণের প্রচেষ্টা একটুখানি উঠে বসলো কৃতিক, অতঃপর খুব করে চেষ্টা চালালো অরুকে নিজের সর্বশক্তি দিয়ে কোলে নেওয়ার, কিন্তু পারল না। উঠে দাঁড়ানোর আগেই হাঁটু ভেঙে থপ করে বসে পড়লো চুনো পাথরের উপর। নাক দিয়ে অনর্গল রক্ত ঝরছে, আজকে একটু বেশিই ঝরছে, কিন্তু কানের কাছে এখান থেকে কি যেন চুইয়ে চুইয়ে পড়ছে। কৃতিক আস্তে করে হাত দিল সেখান চায়, তারপর ভেজা হাতটা এনে ধরলো নিবু নিবু চোখের সামনে। ধরতে আবছা আবছা দেখতে পেল ওর কান বেয়ে ঘন কালচে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তটা স্বাভাবিক নয়। কৃতিক তা দেখে একটু তাচ্ছিল্য করে হাসলো, যেন কিচ্ছুই হয়নি, ব্যাস এইটুকুই। এরপর পুরো দুনিয়া রঙিন পৃথিবী কৃতিকের চোখের সামনে ধীরে ধীরে কালচে হয়ে এলো। হাত পা গুলো কাঁপতে কাঁপতে চোখের সামনে আকস্মাৎ আধারে তলিয়ে গেল পুরো ধরনী। কৃতিক আস্তে করে পড়ে রইল চেতনাহীন অরুর পাশে। একটু আগের খুনসুটি, অরুর গায়ের ঘ্রাণ, অরুর খিলখিল হাসির আওয়াজ, আর সবশেষে দু ঠোঁট নাড়িয়ে অস্পষ্ট ফ্যাস ফ্যাস আওয়াজে মেবি আই কুডন্ট প্রোটেক্ট ইউ বাট আই লাভ ইউ হার্টবিট। এরপর কয়েক মিনিট নীরবতা, পরক্ষণে আবারও একটু ঠোঁট নাড়ল কৃতিক। আই লাভ ইউ এ লট। আমার সব আয়ু তোর হোক বউ, আমি না হয় তোর মধ্যেই বাঁচবো। অবশেষে আমি তুই মিলেমিশে একাকার হব, আর বাধা নেই। দেশে নামি দামি ব্র্যান্ডের বাইকটা তখনও দাউ দাউ করে চলছিল এক কোণে। এটাই বোধহয় অরুকে কষ্ট দেওয়ার জন্য অপারক জায়ান্ট কৃতিকের তীব্র রাগের বহিঃপ্রকাশ ছিল। সুন্দর বাসন্তিক সকাল, ছকছকে নীল আকাশ সেথায় পেঁচা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘেদের ভেলা। চোখের সামনে উত্তাল সমুদ্র, তবে সমুদ্র তটে যেতে হলে পাড়ি দিতেই হবে এক বিস্তৃত চেরি ব্লসমের বাগান। এখান থেকে কার চেরি ব্লসমের গুলো সাময়িক থেকে বেশ আলাদা। ফুলের ভারে নুইয়ে পড়া গাছের থোকায় থোকায় গাঢ় গোলাপি রঙা কোনো ফুল নেই। এখানকার ফুলগুলো গোলাপির বদলে গাঢ় বেগুনি রঙের, পার্পল চেরি ব্লসম বলা চলে। ঝরে পড়া বেগুনি রঙা ফুলগুলো পায়ে মারিয়ে সমুদ্র তটের দিকে এগিয়ে যেতে যেতে চারিদিকে নিজের বিস্মিত চোখ জোড়া বুলালো অরু। হুচ করে এমন বেগুনি ফুলের রাজ্যে প্রবেশ করে ওর চোখের মনি দুটো জলজল করে উঠল মুহূর্তেই। হ্যাভেনের মতো এত সুন্দর একটা জায়গায় পা রাখতে পেরে ওরু কিছুটা আবেগে আপ্লুত বটে। বিস্ময় আর আনন্দ উদ্দীপনা চরম পৌঁছে সুন্দর বেগুনি ফুলে ভর্তি গাছগুলোর চারিদিকে ঘুরপাক খাচ্ছে ওরু ঘোরার সঙ্গে সঙ্গে ওর পরনে সফেদ রঙা ফিনফিনে গাউনটাও ঘুরছে। কি চমৎকার সে দৃশ্য! এমত অবস্থায় পাশ থেকে গলা ছেড়ে অরুকে ডেকে উঠল কেউ। বেবি লুক এট দিস। চিরচারিত ইংরেজি বাক্য আর অতীব পরিচিত সেই সম্বোধন বেবি শব্দটা কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থির হয়ে দাঁড়ালো অরু। কৌতূহল নিয়ে সামনে তাকিয়ে দেখলো প্যান্টের পকেটে দু হাত গুজে সমুদ্র তটে দাঁড়িয়ে অরুকেই ডাকছে কৃতিক। বরাবরের মতোই সেই আবেশিত চাহনি। ওরু মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না কৃতিক কি এই নেশা নেশা চোখ দুটো শুধুমাত্র ওকে ঘায়াল করার জন্যই তৈরি করে, নাকি অন্য কিছু ভেবে পায় না ওরু। তবে ওর রহস্য মানবের তীক্ষ্ণ কুচিল আর গম্ভীর চেহারা ছাপিয়ে এই চোখ দুটোতে বারবার মায়া খুঁজে পায় ও আজ পা থেকে কাল নয়, বরং সেই প্রথম দিন থেকে এই সর্বনাশা চোখ দুটোর মাঝে হারিয়ে যায়ও, ডুব দেয় ভালোবাসার অতল গহ্বরে। এই যেমন এখনো হারাচ্ছে নিজের ধ্যান জ্ঞান চেতনা, সবকিছু ভুলে গিয়ে হারাচ্ছে। কিন্তু পরক্ষণেই কৃতিকের ইশারাতে ভাবনার ছেদ ঘটে অরুর। ওর চোখ অনুসরণ করে সামনে তাকাতে আকস্মাৎ বিস্ময় হতবিহ্বল হয়ে পড়ে অরুর। দু চোখ আপনা আপনি ফাঁকা হয়ে যায় চমকপ্রদ উষ্ঠাধর। সেদিকে তাকে অরু দেখলো চোখের সামনে জল করছে এক বিশাল উচ্চ ক্যাস্টেল, যার বাইরের দিকটা মার্বেল পাথর আর দামি দামি শ্বেত পাথরের কোচিং এর আস্তরিত। এটা দেখে ওর মনে হচ্ছে ও হুট করে ডিজল্যান্ডে পা দিয়েছে ফেলেছে।
ওই জন্যই তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘটছে চোখের সামনে, এবং এটা মোটেও স্বপ্ন নয়, এটা বাস্তব, চিরচরিত বাস্তব। জায়ান্ট হৃতিক আশেপাশে থাকলে সকল অবাস্তবই বাস্তব, সে আশেপাশে থাকলে সকল দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা, অশান্তিকে পেছনে ফেলে হাওয়া গা ভাসিয়ে নির্বিঘ্নে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। চেরি ব্লসমের রাস্তা ধরে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় হেঁটে যেতে পারে বহু ক্রোশ। সবই তো ঠিকই আছে, কিন্তু সাগরের পাড়ে কে বানিয়েছে এমন রাজকীয় ক্যাসেল? সেই উত্তরের আশাতে ঘাট ঘুরিয়ে কৃতিকের পানে চাইল অরু। পেছনে ফিরে আশ্চর্য হয়ে শুধ হলো। এটা এত সুন্দর, কে বানিয়েছে এটা? তবে পেছনে ঘুরতে আকস্মাৎ কথার মাঝপথে থেমে গেল অরু, কারণ কৃতিক এখানে নেই। আশ্চর্য, একটু আগেও তো এখানে শটান দাঁড়িয়ে ছিল, এখন কোথায় গেল সে? ওর ভীষণ অবাক চোখে এদিক ওদিক তাকালো। যত দূর চোখ দেখা যায় শুধু দুধু সমুদ্র তট, আশেপাশে তো দূরে থাক বিস্তার বেলাভূমিতে। যত দূর চোখ যায় কোথাও কোনো মানুষের পদচিহ্ন অবধি নেই, অথচ ওই স্পষ্ট দেখেছে এখানে, এই যে এইখানেই দাঁড়িয়ে অরুকে ডাকছিল কৃতিক। অরুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে অসহায়ত্ব নিদারুণ ছাপ স্পষ্ট। কৃতিককে খোঁজার উদ্দেশ্যে অরু এবার ছুটতে গেল পায়ে মারিয়ে ফেলে আসা চেরি ব্লসমের রাস্তার দিকে। কিন্তু হায়, কোথাও তো চেরি ব্লসমের গাছ নেই, উল্টো চারিদিকে খাকা করছে ছাঁচালো রৌদ্রতাপ। রৌদ্রতাপে গাছপালা শুকিয়ে মরা কাছে পরিণত হয়েছে, পায়ের নিচে গরম চিকচিক বাড়িতে শরীর জ্বলে যাচ্ছে। অরু দরদরে ঘামছে বাম হাতের পিঠ দিয়ে, কপালে বিন্দু বিন্দু ঘামগুলো আলগোছে মুছে এবার অরু চোখ ফেরালো খানিক আগে রাজকীয় ক্যাস্টেলের দিকে। হতে পারে ক্যাস্টেলের মধ্যেই কৃতিক আছে, কিন্তু এবার আরো বিশাল বড় ঝটকা খেল অরু। কোথায় ক্যাস্টেল, কোথায় কি? চারিদিক শুধু ঝাঁঝা রোদ্দুর, চোখের সামনে সাজানো গোছানো ডিজনিল্যান্ডটা হুট করেই কেমন উদাও হয়ে গেল না? সৌন্দর্য আর প্রাচুর্যে ঘেরা সুবিশাল সমুদ্র তটটাও চোখের পলকে পরিণত হয়েছে ভয়াবহ মরুভূমিতে। মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা। যার হাত ধরে এত দূর এগিয়ে আসা সেও মাঝপথে হাত ছেড়ে কোথাও যেন উদাও হয়ে গেল। এখন কি করে সামনে এগোবে অরু? এই ভয়ঙ্কর নির্জন মরুভূমি ছাপিয়ে কি করেই বা লোকালয় সন্ধান পাবে ও? ওর মাথাটা যখন হাজারো দুশ্চিন্তায় ফেটে যাচ্ছিল, তখনই সুদূর সমুদ্রপৃষ্ঠ থেকে পাল তোলা জাহাজ নিয়ে হৈ হৈ করে এগিয়ে আসে এক ঝাঁক জলদস্যুর দলকে বিস্মৃত তাদের মুখের হাসি, তাদের সেই নোংরা হাসির আওয়াজে থরথরি কেঁপে উঠে অরু। মুখের মাঝের অবশিষ্ট তরল পদার্থটুকু হারিয়ে যায় মুহূর্তে। জাহাজে নোঙর ফেলে অরুর দিকেই এগিয়ে আসছে লোকগুলো। অরু ভয় দ্বিধাগ্রস্ত হয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল এবার। জায়ান্ট কৃতিক কোথায়? আপনি? ভয় করছে আমার। জায়ান্ট কৃতিক মানুষটা অরুর কাছে সুপার হিরোর মতন। সে আশেপাশে থাকলে ভয় জ্বর বিপদ বাধা কোনো কিছু ছুঁতে পারে না অরুকে। এই দীর্ঘদেহী কালো পোশাকধারী পৈশাচিক পাইরেটসগুলো ছুঁতে পারবে না, এটা অরু দৃঢ় বিশ্বাস। কিন্তু কৃতিক তো এখানে নেই, কোথাও নেই। অরুকে বাঁচানোর জন্য কৃতিক আজ নেই। ব্যাপারটা বোধগম্য হতে শরীর সর্বশক্তি দিয়ে উল্টো পথে ছুট লাগালো অরু। শরীর শক্তি ক্ষীণ, তবু বাঁচার লড়াইয়ে জিততেই হবে। কৃতিক তো বারবার এটাই শিখিয়েছিল ওকে, কিন্তু অরু পাচ্ছে না। ওর হৃদয়টা ভেঙে টুকচো টুকচো হয়ে গিয়েছে। ভাঙা হৃদয়ে কতক্ষণই বা এভাবে শক্তি সঞ্চার করবে ও? এর চেয়েও মরত যাওয়া ভালো। জলদস্যুগুলো কিছুতেই পিছু ছাড়ছে না অরু হাল ছেড়ে ছোটার গতি কমিয়ে দিয়েছে। জলদস্যুরা এখনোই ধরে ফেলবে ওকে। ওকে লকলকে চাহনি আর ভয়ানক অগ্নিমূর্তি দেখে কাখিনখিন করেছে অরুর। অজ্ঞতায় অরু থেমে গিয়ে নতুন উদ্যমে ছুটছে, আস্তে হলেও ছুটছে। কিন্তু শেষমেশ পাইরেটসগুলো যখন হুমড়ি খেয়ে ছুটে এসে ওর বস্ত্র অবধি হাত ছোঁয়ার সঙ্গে সঙ্গে পা পিছলে চোরাবালুর অতল গহ্বরে হারিয়ে যেতে লাগলো অরু। যে গহ্বর ব্ল্যাক হোলের থেকেও বেশি অন্ধকার আর বর্বর, তবু অরু হাসলো। এক চিলতে ব্যথাতুর হাসি খেলে গেল ও ছোচের ভাঁজে। চোরাবালির অতল গহ্বরে তলিয়ে যেতে যেতে অস্ফুট স্বরে অরু বলল, জীবনের রাস্তায় কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন, অসাধ্যই বলা চলে। আমিও পারিনি এই অসাধ্য সাধন করতে, তবুও শান্তি। তুমি ছাড়া আর কোনো নোংরা হাত আমার শরীরে স্পর্শ করতে পারেনি। তোমার অরু শেষ অবধি তোমার ছিল জায়ান।
ওর কথা শেষ করে ওরু যখন শেষবারের মতো চোখ বুঝবে ঠিক তখনই ওর হাতটা খপ করে টেনে ধরলো কেউ। হাতটাকে শক্ত করে চেপে ধরে ওকে উপরের দিকে টানতে লাগলো ধীরে ধীরে। কে টেনে ধরছে এভাবে? ওই ভয়ানক দানবীয় লোকটা নয় তো? প্রশ্নটা মস্তিষ্কে গিয়ে লাগতেই ছটফট করে উঠলো ওরু। নিজের হাতটা বহু কষ্টতে ছাড়ানোর চেষ্টা করতে করতে কৃতিকের নাম ধরে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠলো ও। না, জায়ান্ট কৃতিক কোথায় তুমি? এক চিৎকারে আচমকা চোখ খুলে প্রচন্ড জোরে হাঁপাতে লাগলো ওরু। চোখের সামনে গটগট করে ঘুরছে সফেদ রঙা সিলিং ফ্যান। এয়ার কন্ডিশনারটাও ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ চারিদিকে শীতল, অথচ ওরু ঘামে ভিজে একাকার। ওর সোয়েটার থরথর করে কাঁপছে এখনো। আশেপাশের কোনো কিছুই ঠাওর করা যাচ্ছে না। একটু আগের স্বপ্নে দেখা দৃশ্যগুলো চোখের সামনে জীবন্ত, যার দরুন হাঁপড়ের মতন ওঠানামা করছে ওর বক্ষদেশ। শুধু কানে ভেসে আসছে অস্পষ্ট কিছু কথার আওয়াজ। এক্সকিউজ মি, কে জায়ান্ট কৃতিক? কাকে খুঁজছেন? একটা শুষ্ক চোখ গেলে সামান্য ঘাড় ঘুরিয়ে প্রশ্নকারীর দিকে আবছা দৃষ্টি নিক্ষেপ করলো ওরু। দেখলো একজন অল্প বয়স্ক সাদা অ্যাপজন পরিহিত পুরুষকে। তার গলায় ঝুলছে স্টেথোস্কোপ। ডাক্তার হবে হয়তো, কিন্তু সে কি প্রশ্ন করলো এটা? ওরূপ সুকুচকায়। লোকটা তৎক্ষণাৎ আবারও শুধলো। কাকে খুঁজছেন? আপনার তো জ্ঞান ফিরেছে। আমি আপনার মা আর বড় আপুকে ডেকে আনছি, ওয়েট। কথা শেষ করে লোকটা পেছনে ঘুরলো। ওরু আস্তে আস্তে করে তার কোনো আঙুলটা টেনে ধরে ফ্যাসফেসিয়ে অস্পষ্ট আওয়াজে কিছু বলতে চেষ্টা করে, তবে নাকের মধ্যে অক্সিজেন লাগানো দরুন লোকটা ভালোভাবে শুনতে না পেরে ওর মুখের কাছে কিছুটা ঝুঁকে এসে বলল। এবার বলুন। লোকটা মুখের কাছে কান বাড়িয়ে দিতে ওরু বেশ সময় নিয়ে আওড়ালো নামচা। জায়ান্ট কৃতিক কোথায়? ওরুর প্রশাসনে লোকটা ঠোঁট উল্টে ওরুর নির্লিপ্ত চোখের দিকে চাইলো। ভীষণ মায়া চোখ দুটোতে, অথচ সেই মায়া উবে গিয়ে নতুন করে জড়ো হয়েছে কাউকে দেখার ব্যাকুল তৃষ্ণা। কিন্তু কাকে সেটা তো বুঝতে পারছে না ডক্টর তন্ময়। ওরু আস্তে করে আবার শুধলো। কোথায়? ডক্টর তন্ময় এবার বিরক্ত হয়ে বলল। আমি কি করে জানবো সে কোথায়? তাছাড়া আপনি এখনও আইসিইউতে আছেন, জ্ঞান ফিরেছে মাত্র। এবার কেবিনে শিফট করা হবে, তখন যা জানার জেনে নিন নিজের পরিবারের কাছ থেকে। লোকটার বিরক্তি ভাব গায়ে মাখলো না ওরু, উল্টো প্রশ্ন ছুড়ে বলল। আমি কি এখনো দার্জিলিংয়ে? হাতে ফাইল নিয়ে ওরুর মেডিকেল রেকর্ডগুলো চেক করতে করতে তন্ময় ফ্রিকুচকে বলল। কিসের দার্জিলিং? আপনি ঢাকায় আমাদের প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছেন, তাও গত 1 সপ্তাহ যাবৎ। আর এই যে আপনার জ্ঞান ফিরল। ওরু চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে চুকরে কেঁদে বলে উঠছে। তাহলে আমার জায়ান্ট কৃতিক কোথায়? উনি ঠিক আছেন তো? কি জান করছেন তখন থেকে? আর বাকি অর্ধেক নাম তো আমি উচ্চারণই করতে পারছি না। সে যাই হোক, জায়ান এখানে নেই। আপনার মা আজমেরি শেখ ম্যাম আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। আর আপনি এখন এত স্ট্রেস নিতে পারবেন না। নিজেকে শান্ত করুন। আমি বড় স্যারকে কল দিয়ে জানিয়ে দিয়েছি, উনি এখনই এসে আপনাকে চেক আপ করে যাবেন। ডোন্ট ওয়ারি। ওরু নিজের রাগটা সংযত করে ক্ষীণ গলায় বলল। দার্জিলিং থেকে ফিরে এলাম কি করে সেটা অন্তত বলুন। কিসের দার্জিলিং? কিসের ফেরা? কি বলছেন? তন্ময় ফাইল চেক করতে করতেই থমকে গেল। সত্যি তো, মেয়েটা দার্জিলিংয়ের বাইক অ্যাক্সিডেন্টে হয়েছিল মেয়েটার। তার মানে মেয়েটা একা ছিল না, কিন্তু একে ছাড়া তো আর কাউকে নার্সিংহোমে ভর্তি করা হয়নি। স্ট্রেঞ্জ। সকল ফর্মালিটিস পূরণ করে ওরুকে কেবিনে দেওয়া হয়েছে আজ 2 দিন হলো। আর আজকে অক্সিজেনও খোলা হয়েছে, তবে এক পায়ের ফ্র্যাকচার বেশ গুরুতর। ওয়াশরুম কিংবা শাওয়ারে গেলে ক্রিসের ওপরই ভর করে হাঁটতে হয়, আর নয়তো বিছানায় শুয়ে দিন রাত্রি যাপন করতে হয় এক নাগারে। ওরও ভেবে পায় না এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও ও কিভাবে এতটা অক্ষত অবস্থায় রয়েছে। ওর মনে আছে শেষবার যখন ওরা বাইক সহ পাহাড়ে খাদে পড়ে যাচ্ছিল, তখন কৃতিক বাইক ছেড়ে দিয়ে ওকে টান মেরে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। আর পরে পুরো দুনিয়াটা ঝিনঝিন ধরে অন্ধকার হয়ে গেল ওর 2 চোখের পাতায়। আর এখন কৃতিকও চলে গেল ওকে একা রেখে ফেলে, যার ফলস্বরূপ মাঝে মধ্যেই ক্রিসটাকেও দেখে ওরু তাচ্ছিল্য করে হাসে আর মনে মনে উপহাস করে বলে, আমার বাহুবলী এখানে থাকলে তোকে আর প্রয়োজন হতো না, তুচ্ছ কৃষ।
কৃতিকের কথা ভাবতে বুকটা ভার হয়ে গেল অরুর। দলা পাকানো কান্নার জোয়ারে আরো একবার ধরে গেল গলাটা। গলগলিয়ে উগরে আসা কান্নাটা যথাসাধ্য দমিয়ে রাখতে ছুঁচ কামড়ালো জানালা দিয়ে বাইরে দৃষ্টি স্থাপন করে অরু। আর ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন অরুকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছিল। নাকের ছিদ্রতে তখনও আটকে ছিল অক্সিজেনের নল। অরু পিটপিটিয়ে চোখ মেলে যখন দেখেছিল ওর সামনে মা আর আপা দাঁড়িয়ে, তখন আর নিজের কান্নার বাঁধ আটকে রাখতে পারেনি অরু। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভিজিয়ে দিয়েছিল চোখের কার্নিশ। অরুকে এভাবে অস্থির হয়ে কাঁদতে দেখে অনু তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওর চোখ মুছিয়ে দিয়ে শুধল, কি হয়েছে বোন আমার? এভাবে কাঁদছিস কেন? কিছু খেতে ইচ্ছে করছে? আপাকে বল। এদিকে এদিক ওদিক না সুযোগ মাথা নাড়ে ছুঁচ ভেঙে কেঁদে ওঠে অরু। বলল, আমার জায়ান্ট কৃতিক কোথায় আপা? আমি তার কাছে যাব। অরুর কথায় মুহূর্তে উৎকণ্ঠা মিশ্রিত। মুখের আদরটা শুকিয়ে একটুকুনি হয়ে গেল অরুর। ও শুষ্ক একটা ঠোক গিলে অরুর কথায় কিছু একটা প্রতিউত্তর দেবে তার আগেই পেছন থেকে আজমিরি শেখ পেপারে মনোযোগ নিবিষ্ট করে বলে উঠেন, সে ফিরে গিয়েছে। তৎক্ষণাৎ অনু অরু দুবনেই চোখে মুখে হাজার বিস্ময় নিয়ে তাকালো মায়ের পানে। আজমেরি শেখের ভাবভঙ্গিমা তাতে কিঞ্চিত পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি এখনো পেপার পড়ায় বেশ মনোযোগী। মায়ের মুখে এহেন জটিল কথা শুনে অরু একটু হকচকে উঠে বসতে চাইল। ধীরে ধীরে উঠে বসে উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে বলল, ফিরে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? আজমেরি শেখ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তার গন্তব্য যেখানে সেখানেই। সে তো আর সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসেনি, কিছুদিনের অতিথি হয়ে এসেছিল, আবার ফিরে গিয়েছে নিজের অসামাজিক জীবনে। তাছাড়া ফিরে যাবারই কথা। তার মতো লাগাম ছাড়া মানুষ গুছিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে বলে তোমার মনে হয়? মায়ের কথা শুনে হতবাক অরু। সবগুলো কথা এখনো মস্তিষ্কে ঠিকভাবে সাজাতে পারছে না ও, তাই বাইরে থেকে চোখ মুখে স্থির। তবে যেই মায়ের সবগুলো কথা বুঝে আসলো ঠিক তখনই মায়ের কথায় ঘোর আপত্তি জানিয়ে তপ্ত শ্বাস ছেড়ে অরু বলল, অসম্ভব। জায়ান্ট কৃতিক আমাকে রেখে কোথাও যাবে না। তাছাড়া উনি তো আমাকে ছাড়া থাকতেই পারে না। মেয়ের কথা শুনে চোয়াল শক্ত হইল আজমেরি শেখের। তিনি তৎক্ষণাৎ কিঞ্চিত খিকিয়ে উঠে বললেন, মায়ের সামনে এসব বলতে লজ্জা লাগছে না তোমার? বেয়াদ্দপ মেয়ে, একটা অভদ্রের সাথে দিন রাত থেকে অভদ্র পরিণত হয়েছ। তাছাড়া যার জন্য এত আহাজারি করছো সে তোমাকে রেখে সেই কবেই ফিরে গিয়েছে। যদি ফিরে নাই যেত তাহলে তার বন্ধু বান্ধব কাউকে তো অন্তত দেখতে পেতে। কেউ আছে এখানে? মায়ের চড়া মেজাজে একটুখানি লাগাম টানতে এবার অরু মুখ খুলল। অনু সেও আজমেরি শেখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলে ওঠে, আহ মা, ওরু অসুস্থ, এখন তো একটু থামো, সুস্থ হলে সব বলা যাবে। দুই মেয়ের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আজমেরি শেখ অনুকে উদ্দেশ্য করেই বললেন, জায়ান্ট কৃতিক যে সত্যি সত্যি চলে গিয়েছে সেটা তোমার বোনকে এবার বোঝাও। মা বেরিয়ে যেতে অরু অনুর হাতটা শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বলল, আপা সত্যি করে বল, উনি কি আসলেই ফিরে গিয়েছে? আর কেউ না জানুক, তুই তো জানিস যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আমি জায়ান্ট কৃতিকের কাছে যেতে চাই আপা, বল না উনি কোথায়? কথা বলতে বলতে আবারও কেঁদে উঠে অরু। একটা দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরের অস্থিরতাটাকে বের করে দিয়ে অনু অরুকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ ওরু, কৃতিক ভাইয়া ওনার বন্ধুরা সবাই ফিরে গিয়েছে। আমাকে রেখেই? সফেদ বিছানা চাদর শক্ত হাতে খামচে ধরে দু চোখের প্লাবনে বুক ভাসালো অরু। ওর এমন ব্যথাতুর কান্না সহ্য হলো না অনুর, তাই তাড়াহুড়ো করে বোনকে বুকের মধ্যে নিয়ে অজস্র সান্ত্বনা দিতে শুরু করলো অনু। অনুর কাঁধে মুখ লুকিয়ে অরু শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো কথা ছিল না আপা। উনি আমাকে রেখে চলে গেল? কিভাবে পারলো আমাকে এভাবে হসপিটালে রেখে চলে যেতে? উনি কি মানুষ? মা ঠিকই বলে, উনি একটা অমানুষ। শান্ত হ বোন আমার, এতটা উত্তেজিত কেন হচ্ছিস? তোর শরীরটা দুর্বল। অনু বারবার একই কথা বলে অরুকে শান্ত করতে চাইছে, কিন্তু কাজ হচ্ছে না। কৃতিকের জন্য অরু জান বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রোগীর এহেন কান্নাকাটি শুনে ছুটে আসে নার্স। পরক্ষণে তারাই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় অরুকে। সেই ঘটনার আজ 2 দিন হতে চলো। কৃতিকের আর কোনো খোঁজ খবর পায়নি অরু।
কি করি বা পাবে? সারাদিন নিজেই ইঞ্জেকশনের উপরে ছিল, খোঁজ নেওয়ার সময় কোথায়? আর এখন যখন একটু একটু সুস্থতার দিকে ধাবিত হচ্ছে, তখনও কৃতিক ওর খোঁজ নিচ্ছে না। সেটা কি মানা যায়? ওরও মানতে পারছে না কিছুতেই, তাই তো বাইরে তাকিয়ে অযথারা অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে এক মনে। একটা দুঃস্বপ্ন, একটা অস্থিরতা আর এক বুক কান্না, এভাবেই সারাদিন কেটে যায় অরুর। সেবেলা ঠিক কতক্ষণ কেঁদে ভাসিয়েছিল জানা নেই ওর। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে, সুন্দর ফিনফিনে ছোঁচগুলো ফুলে কমলের কোষের মতো হয়ে আছে। সেখানটায় এখনো কৃতিকের দেওয়া গভীর ভালোবাসার ক্ষতগুলো সুস্পষ্ট, অথচ প্রতীক কোথাও নেই। দার্জিলিংয়ের পাহাড়ি বাঁকে হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা ভাবতে ভাবতে অরু যখন ঘুমিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অনু। ওর হাতে কিছু খাবারের বক্স। অনু খাবারের বক্সগুলো একপাশে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে অরুকে বলল, সরি রে, তোর পছন্দের খাবারগুলো বানাতে বানাতে দেরি হয়ে গেল। আপা, প্রত্যয় ভাইয়া কই রে? অরুর প্রশ্নে অনু একটু দনুমনু করে বলে উঠছে, হঠাৎ প্রত্যয়ের খোঁজ করছিস যে? অরু শোয়া থেকে উঠে আধশোয়া হয়ে বসে পড়লো, অতঃপর খুব শান্ত স্বরে বলল, জায়ান্ট কৃতিক মঙ্গল গ্রহে থাকলে প্রত্যয় ভাইয়াও সেখানেই আছে, সেটা আমি ভালো করেই জানি। অনু একটা শুষ্ক ঠোক গিলে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, প্রত্যয়ও কৃতিক ভাইয়ার সাথে ফিরে গিয়েছে। তাহলে তোকে নেয়নি কেন? অরুর কথায় অনু একটু ইতস্তত কণ্ঠে অরুর উপর জোর খাচ্ছি বলল, বারে, তুই এখানে অসুস্থ, হসপিটালে পড়ে থাকবি, আর আমি তোকে রেখে বিদেশ চলে যাব? এটা হয় বল? অনুর কথা দীর্ঘশ্বাস ছাড়লো অরু, পরক্ষণে হাত বাড়িয়ে বলল, আপা তোর ফোনটা দে তো। কি করবি? আমার কাছে তো কৃতিক ভাইয়ার নাম্বার নেই। অনুর ইতস্তত কণ্ঠস্বর শুনে অরু ফ্রিকুচকে বলল, এমন করছিস কেন? আজই প্রত্যয় ভাইয়াকে কল দেবো, এখন দে। অরু এমনভাবে ফোন চালো যে অনুর করণীয় আর কিছুই নেই। অগতা নিজের ফোন বাড়িয়ে দিল অরুর হাতে। ফোন পেয়ে অরু সবার আগে কল দিল কৃতিকের ইউএস এর নাম্বারে, কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বারটা বন্ধ। তাই এবার দ্বিতীয় কলটা ঢুকলো সত্যের নাম্বারে। আর সব সময়ের মতো কৃতিক ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো দুবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোন তুলল প্রত্যয়। এপাশ থেকে অরু কিচ্ছু বলার আগে প্রত্যয় তারা দিয়ে বলল, হ্যাঁ জান বলো, আমি একটু ব্যস্ত আসলে কৃতিক ভাই। হ্যালো। অরুর বদলে অরুর কণ্ঠস্বর শোনা মাত্র থেমে গেল প্রত্যয়। তারপর দুপাশে কিছুক্ষণ নীরবতা। প্রত্যয় চুপ হয়ে আছে দেখে অরু আগ বাড়িয়ে বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? প্রত্যয় চট জলদি প্রত্যুত্তর করলো ওপাশ থেকে। হ্যাঁ অরু, কিছু বলবে? প্রত্যয়ের আশকারা পেয়ে অরু চাপা দীর্ঘশ্বাস ছাড়লো, অতঃপর জিভ দিয়ে অদূর ভিজিয়ে কান্নাগুলো গলায় আটকে রেখে বলল, ওনাকে দিন, বলুন আমি কথা বলতে চাই। অরুর কথার বিপরীতে প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে বলল, অরু ভাই তো মিটিংয়ে আছেন, বুঝতেই পারছো, মাত্র দিন 10 হলো আমেরিকা ফিরেছে, সময়টা ব্যস্ততা। অরু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলে উঠছে, বলুন যে আমি কথা বলবো, আমার চাইতে ইম্পর্টেন্ট ওনার জীবনে আর কিছুই নেই, থাকতে পারেও না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই সত্যি তোমার সাথে কথা বলতে আগ্রহী নয় অরু। তুমি কি খেয়াল করোনি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে? এখনো বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে দাঁড়াও, ভাইকে মিটিংয়ের মাঝখানেই ফোন আন্ডার ওভার করছি। বাট সবার মাঝে তোমাকে উল্টাপাল্টা বললে আমার কিছুই করার নেই। এবার সত্যি সত্যি দমে গেল অরু। ঠিকই তো, সবাই একই কথা বলছে, কৃতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে, আর এখন ফোনটাও তুলছে না, কথাও বলতে চাইছে না। এই দূরত্বের কারণ জানা নেই অরুর, কিন্তু কৃতিক যে ওকে স্পষ্ট সবার সম্মুখে ইগনোর করেছে, এড়িয়ে যাচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছে অরু। তাই প্রত্যেককে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে বলল, লাগবে না, থাক। বলবেন সময় হলে অন্তত একটা কল দিতে, যাতে যোগাযোগ করে, আমি অপেক্ষা করব। ঠিক আছে। ছোট্ট করে উত্তর দিয়ে পিক পিক আওয়াজে কল কেটে দিল প্রত্যয়। কথা শেষ হলে অনুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে অরু ছলছল চোখে মেঝের দিকে তাকিয়ে বলে উঠছে, আপা, জায়ান্ট কৃতিক তাহলে সত্যি আমাকে রেখে চলে গিয়েছে, আর এখন আমার সাথে কথাও বলতে চাইছে না? কি দোষ করলাম আমি আপা? সবকিছু তো ভালোই চলছিল, তাহলে হঠাৎ এভাবে অবহেলা করার কি মানে আছে বল না? বোনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় গলায় বলল,
আগেই বলেছিলাম তোকে, কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। শুনিসনি তুই? প্রেমের তোপে নিজের শরীর হৃদয় সবকিছু তাকে দিয়ে এখন নিজের সর্বস্ব হারিয়ে বসে আছিস। অনুর কথার পাশে ওরু শুধুই চুপচাপ চোখে জল ফেললো। ওর আর এই মুহূর্তে কথা বলার মতো কিছুই নেই। কাকে নিয়ে বা বলবে? যে ওকে হসপিটালে ফেলে রেখে সে শুধু আমেরিকায় ফিরে গিয়েছে, তাকে নিয়ে সেটা কি আদর্শ শোভা পায়? না, পায় না তো, মুচেই পায় না। তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্রণা ওরুর কলিজা ধরে আসছে। এই মুহূর্তে ওই পাষাণ হৃদয়হীন অভদ্র লোকটাকে নিয়ে আর একটা কথাও নয়। বেলা বেজেছে অনেক, তবে আজ রোদ ওঠেনি। আকাশ চেয়ে আছে কালো মেঘের চাদরে, তবুও ভ্যাপসা গরম চারিদিকে। বাগান বিলাসের গাছগুলো শূন্যে পড়ে আছে, কোনো রকম ফুল না ফোটায়। কৃতিক কুঞ্জের বিশাল গেটটাকে কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কৃতিকের খালি পড়ে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেইন গেট অব্দি স্পষ্ট দেখা যায়। আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগান বিলাসগুলোই একদানে পর্যবেক্ষণ করছে ওরু। পরনে কৃতিকের শার্ট, তাতে লেগে আছে কৃতিকের গন্ধ। চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত, মুখের আদলে বিষণ্ণতা আর ব্যথার ছড়াছড়ি। আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে ওরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত 1 মাসে একটা খবরও পায়নি কৃতিকের। প্রথম নিজের আত্মসম্মানের মাথা খেয়ে পাগলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই কৃতিক ওর সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে। নানা ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে ওরু না চাইতো যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এর পরবর্তী দিনগুলো ছিল ওর জন্য অত্যন্ত দুর্বিষহ আর চরম যন্ত্রণা। যে মানুষটা ওর খোঁজ নেয় না, কথা বলে না, জানতে চায় না ওর কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তার জন্য কত রাত যে ফ্লোরে গড়াগড়িকে চিৎকার করে কেঁদেছে ওরু, তা কেবল এই মহলের 4 দেয়ালই জানে। মাঝে মধ্যে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেত না। ওর হৃদয় বিদারক চিৎকার আর আহাচারিতে না চাইতো বাড়ির বৃদ্ধদের চোখের কোটর ভিজে উঠত। এমনও দিন গিয়েছে সারা রাতে ওয়াশরুম থেকেই বের হতো না ওরু। সারা রাত শাওয়ারের নিচে বসে ভিজেছে, ভিজতে ভিজতে টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওর এই কষ্ট, এই অস্থিরতা, এই ব্যাকুলতা কৃতিকের অগোচরে রয়ে গিয়েছে। প্রথম লুটিয়ে পরে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তারপরে কিছুদিন ইচ্ছে মতো ভাঙচুর করেছ। স্বামীর অবহেলায়, জিদের দুঃখে, অসহ্য যন্ত্রণায় ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হাতের কাছে যা পেয়েছে, একটু পান থেকে চুন খসলেই তাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরও কেউ টু শব্দ করেনি ওরুর সাথে, কারণ যে ভেঙেছে সে কৃতিক কুঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো। এই বাড়ির আসল মালকিন, তাকে কিচ্ছু বলার সাধ্য কার? তাছাড়া কৃতিক কতবার এসে সব কিছু জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছে। সুতরাং ওরু যেটাই ভাঙুক না কেন, স্টোর রুম, সেটার স্টোর রিপ্লেসমেন্ট এখনও সযত্নে রয়েছে। প্রথমে হৃদয় ভরা আবেগের জোয়ার, এরপর তীব্র জিদের বহিঃপ্রকাশ, আর এখন কিছুদিন যাবৎ ওরু একেবারে শান্ত। সারাদিনে মুখ ফুটে দুটো কথাও বলে কিনা সন্দেহ। কথা বলা তো দূরে থাক, দুবেলা খাওয়া ছাড়া কৃতিকের রুম থেকে বের হয় না ও। সারাক্ষণ কৃতিকের রুমের দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে। মাঝে মধ্যে কাঁধে দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে। ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায়, কখনো বা অভিমানে। তবে আজকাল ওরুও নিজেকে সামলে নিতে চাইছে। ওরু অযাচিত অভিমান। মন বলে যে মানুষটা ওরুকে দেখতে চায় না, তার জন্য এতটা বিরহ মানায় না। He does not even deserve it, bastard. কৃতিকের সবচেয়ে খারাপ গালিটাও দিয়েও মন ভরছে না ওরু। ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খামচে সুন্দর চেহারাটা স্ট্রাকচার বদলে দিতে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয়। সেটাই তো দেখতে পাচ্ছে না ওরু। কৃতিক কেন বদলে গেল ওইভাবে? কোন অপরাধের শাস্তি স্বরূপ ওরুকে বেঁচে থাকতে মৃত্যুদণ্ড প্রদান করা হলো? সেই কারণ ভাবতে ভাবতে আরও এক দফা নিঃশব্দে চপাচপ চোখের জল ফেলল ওরু। পরক্ষণেই তা মুছে নিল হাতের পিঠ দিয়ে। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ। ওরু, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো, খাবি না? বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বের করে সাড়া দিল ওরু। আসছি আপা। এরপরে অনু এক মাথা দায়িত্ব বেড়েছে বই কি কমেনি। এখন ওর সংসার দুটো হয়েছে,
দুটো সংসারই সমান তালে সামলাতে হয় অনুকে। তারপর ভার্সিটি তো আছেই, প্রতিদিন অন্তত 2বার করে এ বাড়ি ও বাড়ি করতে হয় ওকে। এ বাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্ন হৃদয়ের বোনটা সামলাতে হয়, তেমনি ও বাড়িতেও দুজন মা বাবার দেখভাল করতে হয় অনুকে। এত দায়িত্ব পালন করেও অনুর সুখের অভাব ছিল না, যদি না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো। এখন ভালোই ওটা নিজেকে সামলে নিতে পারলেই হলো, সে ভেবেই আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অনুর কথা মতো খেতেই বেরিয়েছিল অরু। কিন্তু করিডোরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথোপকথন শুনে আকস্মাৎ থমকে গেল অরুর পা। ভেতর মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়। মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এবার আরেকটু পিছিয়ে এসে দেয়ালে ঘেঁষে দাঁড়ালো অরু। তৎক্ষণাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল শলা পরামর্শ। অরুকে আর কতদিন রেখে দেবে? ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না। না ফিরলে তোমারই লাভ। এখন ভালোই অরুর বিয়েটা দিয়ে দাও। কিন্তু আজমিরি শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল। জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন, জানি মেয়ে তোমার সতী সাবিত্রী নেই, তার ওপর অরুর বিয়ের দিন সকলের সামনে ভরা মজলিসে যা খেল দেখালো ওই ছেলে, তারপর আর পাত্র পাবেও না ওর জন্য। তার চেয়ে বরং একটা কাজ করো, আমার রেজার সাথেই না হয় অরুর বিয়েটা, না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না। তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শুয়ে আসুক, আমার ছেলে আমার কথা। এক্ষুনি থামো মামি। অরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠল জাহানারা। তিনি হকচকিয়ে পেছনে তাকাতে দেখলেন অরুর রণমূর্তি ধারণ করে তার দিকেই তাকিয়ে আছে। আমার মায়ের কানে সীসা ঢালা বন্ধ করো। আজমিরি শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু। এই মুহূর্তে অরুকে কিছু বলতে কেন যেন সায় দিচ্ছেন না তার মন, তাই বলেনও না তিনি। চুপচাপই বসে রইলেন শুধু। ওদিকে অরুর চাহনিতে ভেতরে ভেতরে একটু ভীত হলেও উপরে মেকি হাসি ধরে রেখেছে জাহানারা। চোখ রাঙিয়ে বললেন, বেয়াদ্দব মেয়ে, আড়ি পেতেছিস কেন? অরুর নিচের চলটা শক্ত করে তেতু গলায় বলল, আরই পেতেছি বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পচা বিয়ের আলাপ শুনেছি, তাহলে এ বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয়, তাহলে আমাকে বলো, মোখলেস চাচার মতন বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দিব। তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসো না এখানে। মামির মুখের উপরে এক নাগারে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করে অরু। আজমিরি শেখ এখনো মেয়ে যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজ হুট করে অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণত অনুর মাঝে একটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তা পুরোপুরি অনুপস্থিত ছিল। কিন্তু আজ যখন হুট করেই দেয়ালে পিঠ ঠেকে গেল, তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁঝালো এক ক্রুদ্ধ কণ্ঠে প্রতিবাদ করলো অন্যায়ের, যা আজমিরি শেখকে অনেকটা বিস্মিত করেছে। মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে ফিরে আজ আবার বহুদিন বাদে ল্যাপটপটা নিয়ে বসলো অরু। অনর্গল চোখে জল ফেলতে ফেলতে ইমেলে গিয়ে ঝাপসা চোখে ডাকে টাইপ করতে লাগলো কাপা হাতে। টলটলে প্রেমের জোয়ারে বানভাসী হৃদয়টা যে তুমিহীন খরায় চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি জায়ান? অরু বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লাই এলো, আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে নিবৃত্তে। চোখ দিয়ে নয় মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয় হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে। হার্টবিট। হুট করে এমন একটা রিপ্লাই পেয়ে খুব অবাক হলো অরু। অবাকের চরম সীমানায় পেছনে ইমেলগুলোর চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করা প্রত্যেকটা ইমেলের আলাদা আলাদা রিপ্লাই করেছিল কৃতিক। আর সব শেষ যে মেসেজটা ছিল, দেখতে পারছি না, ছুতে পারছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে নিবৃত্তে। চোখ দিয়ে নয় মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয় হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে। হার্টবিট। ঠিক সেই মেসেজের রিপ্লাই ছিল এটা। এরপরের মেসেজগুলোতে কৃতিক অটোমেটিক এই রিপ্লাইটা সেট করে দিয়ে রেখেছে, যার ফলস্বরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এসেছে। আর এই মুহূর্তে এত কিছু অবলোকন করার পরে অরুর দৃঢ় মন বলছে,
এই মানুষটা কোনো দিনও আমাকে ভুলতে পারে না। মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়, এটা অসম্ভব। তাৎক্ষণিক ল্যাপটপ ফেলে রেখে সোজা নিজে গিয়ে অনুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে প্রত্যয়ের নম্বরে কল লাগালো অরু। ওপাশ থেকে কল রিসিভ হতেই অরু তীক্ষ্ণ গলায় বলল, আমার জায়ান কৃতিক কোথায়? অরু আসলে প্রত্যয়কে মাঝপথে থামিয়ে দিয়ে অরু পুনরায় বলে উঠছে, অরু নই, মিসেস জায়ান কৃতিক বলছি। আপনার বসের ওয়াইফ। আমার হাজবেন্ড কোথায়? অরুর কথা এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দুনুমুনু করে অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ অরু ব্যাটে বলে ছক্কা হাঁকিয়ে ছাড়বে। তবুও কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলেছে, ভাই আসলে একটু কপটতা নয়, ছটপটা। সাফ উত্তর দিন, নয়তো মিসেস জায়ান কৃতিক হিসেবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি।